Hello everyone, welcome to SB Institute. Welcome you all. Weekly কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সকলে মন দিয়ে দেখো। চলো তাহলে শুরু করব। আজকে প্রথম কোশ্চেন কি আছে দেখো। দেখো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে গুরু ঘাসিদাস তমর পিঙ্গলা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটা কি যে কোন রাজ্যে আর কি প্রকল্পের সূচনা হয়েছে এভাবে কোশ্চেন দিতে পারো। অপশন দেখে নেব। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি রাজস্থান, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন বি অর্থাৎ ছত্তিশগড়। ঠিক আছে, ডিটেইলস কি আছে দেখে নাও। বলছে সম্প্রতি ছত্তিশগড় রাজ্য গুরু ঘাসিদাস তমর পিঙ্গলা নামক একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সূচনা করেছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। আর কি এছাড়াও ছত্তিশগড়ে আরো 3টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে। ঠিক আছে, তাহলে ছত্তিশগড়ে 3টি ছিল, আরো একটি হলো। মোট এখন কতগুলি হচ্ছে? এখন তাহলে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কিন্তু ছত্তিশগড়ে মোট কতগুলি হলো? 4টি। ঠিক আছে, এটি সংযুক্ত হওয়ার পর ছত্তিশগড়ের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো 4। খুব ভালো কথা। আর কি বাকি 3টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কি? প্রকল্পগুলির নাম তোমাদের একটু জেনে নেওয়া ভালো। কি ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ যেটা বিজাপুরে রয়েছে, উদান্তি সীতানদী টাইগার রিজার্ভ যেটা রয়েছে গড়িয়াবান্ধে, আর কি আচানাকমার টাইগার রিজার্ভ যেটি কিন্তু মুম্বইতে অবস্থিত। তার 3টে। আর এটা কি? এটা গুরু ঘাসিদাস কি তমর পিঙ্গলা। এই যে 4টি কিন্তু তাহলে কি পাচ্ছি আমরা ছত্তিশগড়ের 4টি ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখো। দেখো বলছে নেক্সট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক ভারত এবং বাংলাদেশ নিয়ে যে উত্তাল পরিস্থিতি তা পর্যালোচনা করার জন্য যে কমিটি গঠন করেছে, তাই তো? অর্থাৎ আর কি তাতে কতজন সদস্য রয়েছে? সম্ভবত প্রত্যেকে জানেন কি স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু যেহেতু বাংলাদেশের পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি উত্তাল পরিস্থিতি, কারণ কি বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং তিনি ভারতে পালিয়ে এসেছেন। ঠিক আছে, সেই জন্য সেই যে উত্তাল পরিস্থিতি এবং উত্তাল পরিস্থিতি কি মানে বাংলাদেশের যে একটা হিন্দুরা রয়েছে তাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচার এবং তারা যে একটি পালিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা, ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা, এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করার জন্য কিন্তু স্বরাষ্ট্র দপ্তর কিন্তু একটা কমিটি গঠন করেছে। সেটি কত সদস্যের? সঠিক উত্তরটি কিন্তু হবে 5 জন সদস্যের একটা কমিটি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর গঠন করেছে। যে 5 জনের একটি কমিটি গঠন করেছেন ভারত এবং বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি তথা শেখ হাসিনা পদত্যাগের পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং মন্দির ভাঙচুর ইত্যাদি সমস্ত কিছু বিষয়কে একটা যে সোশিয়াল পলিটিক্যাল যে ব্যাপারটা সেটা আর কি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য এই কমিটি। তাহলে এই কমিটির আসল কাজ কি এটা কিন্তু বুঝতে হবে আমাদের। তাহলে যে এই কমিটি গঠিত হয়েছে সেই কমিটির সদস্য সংখ্যা কত? 5। আর এই কমিটির মুখপাত্রকে তিনি হলেন রবি গান্ধী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা নাম, সেই নামটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদের যদি কোশ্চেনটা ঘুরিয়েও দিয়ে দিতে পারে যে এই যে ভারতের বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পর্যালোচনা করার জন্য 5 জন সদস্যের যে কমিটি গঠিত হয়েছে তার মুখপাত্রকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলবো রবি গান্ধী। বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন আমাদের দিতে পারে আমাদের শিখতে। সেই জন্য কিন্তু যখন আমরা ডিটেলস অর্থাৎ যে কি নিয়মগুলো থাকবে কোশ্চেনের সাথে আমরা সেগুলো খুব ভালো করে বুঝে নিয়ে করবে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস। আর যে আমি আশা করবো যে স্লাইড যেভাবে সাজানো থাকে তোমাদের কোনো কোশ্চেন এড়াবে না। ঠিক আছে, চলো নেক্সট দেখুন কি আছে। বলছে উদার শক্তি নামক যে সৈন্য মহড়াটি, উদার শক্তি সৈন্য মহড়াটি যে বাহিনীর সঙ্গে যুক্ত, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, নাকি ইন্ডিয়ান নেভি। তাই এক কথায় যেটি বায়ুসেনা আছে, যে স্থলসেনা, জলসেনা, সমস্ত কিছু কিন্তু আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এবং তাদের যে কতগুলি সেনা বিভাগ রয়েছে আমাদের, তাদের কিন্তু সেনাপ্রধানের নামও কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে অন্ততপক্ষে একবার কিন্তু জেনে যেতেই হবে। ঠিক আছে, এখানে কিন্তু কি বলছে উদার শক্তি যে সৈন্য মহড়াটি, সেই সৈন্য মহড়াটি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে কিন্তু যুক্ত, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হয়ে যাবে। তাহলে এই যে আমরা এবার দেখে নেব উদার শক্তি সৈন্য মহড়া সম্পর্কে। উদার শক্তি সৈন্য মহড়া কি, কোন দেশের সাথে কোন দুটি দেশ অংশগ্রহণ করছে, এইগুলি আমরা দেখে নেব। উদার শক্তি নামক যৌথ সৈন্য মহড়া। দেখো যৌথ তার মানে কি দুটি দেশ থাকবে, একদম খুব সহজে বলে দেব। সৈন্যবাহিনী মহড়াটি একটি বায়ুসেনার মহড়া। ভালো কথা। মহড়াটিতে অংশগ্রহণকারী দুটি দেশ হলো ভারত এবং মালয়েশিয়া। এই মহড়াটিতে মালয়েশিয়ান বায়ুসেনার কোয়াটাং বেস ক্যাম্প, এটা বেস, হ্যাঁ বেস ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।
তাহলে দেখো আরো কি কোশ্চেনটা আরো ঘুরিয়ে দিতে পারে যে এই যে উদার শক্তি বায়ুসেনার উদার শক্তি নামক যে যৌথ মহড়াটি সেটিতে ভারতের সঙ্গে আর কোন দেশ যুক্ত রয়েছে, তাহলে আমরা বলবো কি মালয়েশিয়া যুক্ত রয়েছে। যা যদি ঘুরিয়ে দিল মালয়েশিয়ার সঙ্গে আর কোন দেশ রয়েছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা ভারতটাকে মার্ক করব, ঠিক আছে। এভাবে কিন্তু কোশ্চেন আমাদের কিন্তু বিভিন্ন ভাবে তৈরি থাকতে হবে, একদম সহজ পথে কোশ্চেন কিন্তু আমাদের আসবে না। আমাদের মানে মেটেরিয়াল কিন্তু আমাদের কিন্তু সহজ, কিন্তু কি কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসবে, সেজন্য কিন্তু আমাদের সবসময় দৃষ্টি সজাগ রাখতে হবে, ঠিক আছে। মস্তিষ্ক এবং দৃষ্টি দুটোই কিন্তু সজাগ রাখতে হবে। নেক্সট দেখো মিত্র শক্তি, তাহলে উদার শক্তি পেলাম আমরা। মিত্র শক্তি 2024 সৈন্য মহড়াটি যে দেশটিতে অনুষ্ঠিত হলো, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা না রাশিয়া? সঠিক উত্তর কিন্তু হবে কি শ্রীলঙ্কা। সঠিক উত্তর শ্রীলঙ্কা। আমরা ডিটেইলস দেখে নেব কি আছে। বলছে সম্প্রতি 12ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি মিত্র শক্তি, তাই তো? মিত্র শক্তি নামক যে সৈন্যবাহিনীর মহড়াটি আর কি ভারত এবং শ্রীলঙ্কার আর্মির যৌথ সৈন্য মহড়া। তাহলে ভারতীয় ইন্ডিয়ান আর্মি এবং শ্রীলঙ্কার আর্মির মধ্যেকার এটা কিন্তু যৌথ সৈন্যবাহিনীর মহড়া। এই কোশ্চেনে যদি আগের কোশ্চেনের মতো ঘুরিয়ে দিত যে এটা কোন বাহিনীর মহড়া, তাহলে কিন্তু আমরা কি বলতাম যে আর্মির মহড়া, তাই বা স্থল বাহিনীর মহড়া, আমরা কিন্তু এইভাবে বলতেই পারি। অপশন যেমন থাকে আমরা সেই মতো উত্তর করব। বলছে এটি দশম মিত্র শক্তি মহড়া, তাই এটা কি তাহলে 2024 এর কথা 10th মিত্র শক্তি মহড়া শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হলো। অর্থাৎ মিত্র শক্তি নামক এই সৈন্য মহড়াটি প্রথম 2012 সালে শুরু হয়েছে। তাহলে এই যে মিত্র শক্তি প্রথম হয়েছে কত 2012 সালে কিন্তু ফার্স্ট হয়েছে। আর এটা হচ্ছে সেই জন্য 2000 কি সরি এটা কততম হচ্ছে 10তম হয়েছে, ঠিক আছে। 2012 তে কিন্তু প্রথম হয়েছে, আর এটা কিন্তু 2024 এ কিন্তু 10তম হচ্ছে, ঠিক আছে। আর কি আর এটাতে আমরা পাচ্ছি এটা কিন্তু যদি বলে নবমটা কোথায় হয়েছিল, তাহলে কিন্তু সেটা বলবো যে কোথায় হয়েছিল, সেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো মিত্র শক্তি কিন্তু কোন দুটি দেশ অংশগ্রহণ করছে, ভারত আর শ্রীলঙ্কা। উদার শক্তিতে কি সেটা হচ্ছে যে বায়ু সেনার মহড়া, আর তাতে কিন্তু অংশগ্রহণ করছে ভারত। আর কোন দেশ তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে অবশ্যই, ঠিক আছে, যেহেতু আমি বিশেষ মানে এর আগের স্লাইডে করালাম। নেক্সট সম্প্রতি ইউনেস্কো 3টি মহাসাগরীয় ভূত্বকের স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে। মহাসাগরীয় ভূত্বক যেটি এটি কোন মহাসাগর অবস্থিত, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর? সঠিক উত্তরটি কিন্তু হবে আমাদের অপশনে, অর্থাৎ ভারত মহাসাগরে কিন্তু 3টি মহাসাগরীয় ভূত্বকের আবিষ্কার হয়েছে। মহাসাগরীয় ভূত্বকের আবিষ্কার কিন্তু 3টি মহাসাগরীয় ভূত্বকের আবিষ্কার আবার বলতে কোথায় হয়েছে, ভারত মহাসাগরে। ভালো করে মনে রাখো। সম্প্রতি ভারত মহাসাগরে 3টি মহাসাগরীয় ভূত্বকের খোঁজ পায় ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ, গোয়ার বিজ্ঞানী। তাহলে কোন রাজ্যের বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন, গোয়ার বিজ্ঞানীরা। তারা ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন তথা ইন্টারগভর্নমেন্টাল ওশিয়ানোগ্রাফিক কমিশন, যেটা ইউনেস্কোর আন্ডারে কি কাছে আবেদন করে এবং অনুমোদনের জন্য, তাই এই যে তারা যে আবিষ্কারটা করেছে সেটার অনুমোদন দরকার, ঠিক আছে, জাতিসংঘের অনুমোদন দরকার, তার জন্য তারা আবেদন করে। ইউনেস্কো তাতে স্বীকৃতি দেয়। এই 3টি মহাসাগরীয় ভূত্বকের নাম হলো কি অশোক সি মাউন্ট। তাহলে দেখো অশোক সি মাউন্ট, বা ইংরেজিতে তোমরা দেখবে অশোকা সি মাউন্ট, আর কি চন্দ্রগুপ্ত রিজ এবং পর্বত রিজ, এই 3টি জিনিস। তাহলে আমাদের হয়তো একটা দিয়ে বলবো এটি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যের বিজ্ঞানীদের দ্বারা, আমরা বলবো গোয়া, ঠিক আছে। যদি হয়তো বলবো যে পর্বত রিজ আবিষ্কৃত হয়েছে কোন মহাসাগর, আমরা বলবো ভারত মহাসাগর, ঠিক আছে। বা এই যে হয়তো বলবো চন্দ্রগুপ্ত রিজের অনুমোদনের জন্য কোন দেশ আবেদন করেছে, আমরা তখন বলবো ভারত। এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। নেক্সট দেখো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে, খুব গুরুত্বপূর্ণ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে অপশন এ জগদীপ ধনখড়, অপশন বি ওম বিড়লা, সি হরিবংশ নারায়ণ, সি এবং ভেঙ্কাইয়া নাইডু। সঠিক উত্তরটি কিন্তু হচ্ছে অপশন সি, অর্থাৎ হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে, যিনি হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তাহলে যে রাজ্যসভার চেয়ারম্যানকে, রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হচ্ছে জগদীপ ধনখড়, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি যে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, জগদীপ ধনখড় হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি, তাই তো, সেই জন্য তিনি পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। আর ডেপুটি চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হন রাজ্যসভার মধ্যেকার সদস্য থেকে। আর কি রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু
রাজ্যসভার সদস্য নন, কারণ পদাধিকার বলে রাজ্য ভারতের মানে দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার কি হয় সভাপতিত্ব করেন। সেই জন্য কিন্তু তিনি কিন্তু কোশ্চেন এটাও দিতে পারে, ইন্ডিয়ান পলিটির একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নন, কিন্তু ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার সদস্য। হরিবংশ নারায়ণ হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ডিটেলস দেখব। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং সম্প্রতি একটি বই রিলিজ করেছে, বই বলতে একটা বই প্রকাশ করেছে। বইটির নাম হলো ভারত কা 75 মহান ক্রান্তিকারী, তাই তো? এটা হচ্ছে বইটির নাম। বইটির লেখক হলেন ভীম সিং। তাহলে বইটির লেখক কিন্তু ভীম সিং। বইটি উন্মোচন করেছেন কে? হরিবংশ নারায়ণ সিং, যিনি কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। আর কি, যিনি রাজ্যসভার একজন সদস্য বিহার। তাহলে কে? এই যে ভীম সিং, তিনি কিন্তু কি রাজ্যসভার একজন সদস্য, অর্থাৎ বিহার থেকে আর কি জিতে আসা একজন সদস্য, যিনি কিন্তু রাজ্যসভার একজন সদস্য রয়েছে। দেখো, সম্প্রতি যে রাজ্য থেকে 3টি ভোজ্য পতঙ্গের আবিষ্কার হয়েছে, ভোজ্য পতঙ্গের আবিষ্কার হয়েছে, দেখো সেটা কি বলছে? মধ্যপ্রদেশ, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি আসাম, অপশন ডি মেঘালয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অরুণাচল প্রদেশ থেকে কিন্তু 3টি পতঙ্গের আবিষ্কার হয়েছে, যেগুলো কি খাবারশিকার উপজাতিরা সেই পতঙ্গগুলোকে খায়। ঠিক আছে, দেখে নাও। বলছে সম্প্রতি কর্ণাটক ও মহারাষ্ট্রের যৌথ আবিষ্কারক দল অরুণাচল প্রদেশের 3টি খাবার উপযোগী পতঙ্গের আবিষ্কার করেছে। পতঙ্গ 3টি কি? পতঙ্গ 3টি খুব ভালো করে দেখে নিতে হবে। কি? কোরিডিয়াস আদি একটা, কোরিডিয়াস কি আছে? ইনস্পেরাটাস, আর কি পাচ্ছি? কোরিডিয়াস এসকুলেন্টাস। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। 3টি পতঙ্গ, সেই 3টি পতঙ্গ কি ভোজ্য, মানে কি এই পতঙ্গগুলোকে খাওয়া যায়, অর্থাৎ সেইখানকার আদিবাসীরা কিন্তু এগুলোকে মানে আর কি খাবার হিসেবে গ্রহণ করে। ঠিক আছে, সেটা কোথাকার? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের আদিবাসীরা। ঠিক আছে, ইভেন এই যে পতঙ্গগুলি, এই পতঙ্গগুলি কিন্তু যে আর কি তাদের ওখানকার মার্কেট, যে লোকাল মার্কেট, সেখানে কিন্তু এগুলো বিক্রি হয়। ঠিক আছে, আর এই যে পতঙ্গ বিদ্যা, ঠিক আছে, যারা এই আবিষ্কারগুলো করেছেন, এই পতঙ্গ বিদ্যাটার নাম, পতঙ্গ বিদ্যাকে ইংরেজি যে টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি কিন্তু বলা হয় কি এন্টোমোলজি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে তোমরা। দেখো, সম্প্রতি ভারত কততম স্বাধীনতা দিবস পালন করে? দেখুন সহজ কোশ্চেন, সেটা হচ্ছে অপশন সি 78তম স্বাধীনতা দিবস কিন্তু পালন করলো ভারত। ডিটেইলস দেখে নেবো আমরা একবার। 47 সালে 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীন হয়েছিল, আর এটা হচ্ছে 78তম স্বাধীনতা দিবস পালিত হলো 2047 সালে 15 আগস্ট ভারত, সরি এটা একটু ভুল লেখা হয়েছে, এটা 2024 সালে 15 আগস্ট ভারতে 78তম স্বাধীনতা, 2024 সালে, হ্যাঁ এটা 2024 সালে যে স্বাধীনতা দিবস সেটা হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। আর কি হলো 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। স্বাধীনতা লাভের পর লালকেল্লায় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু পতাকা উত্তোলন করেছিলেন। তখন সেখান থেকে প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কি করেন? পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আর কি কুচকাওয়াজ হয়, যেটা আর কি প্যারেড বলা হয়। ঠিক আছে, সেই প্যারেডটাও কিন্তু হয় সেই লালকেল্লাতে। 15 আমাদের এটা একটা স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন যে 15 আগস্ট প্রধানমন্ত্রী কোথায় আর কি পতাকা উত্তোলন করে, তাহলে কিন্তু আমরা বলবো লালকেল্লা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ওই যে ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন মন্ত্রী, খুব সহজ কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা থেকে আমরা ডিটেইলসে যাবো। কি আছে? ভূপেন্দ্র সিং যাদব, জিতেন্দ্র সিং, রাজনাথ সিং, নীতিন গডকরি। আমরা প্রত্যেকেই জানি যে রাজনাথ সিং হচ্ছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, নীতিন গডকরি হচ্ছে আমাদের সড়ক এবং পরিবহন মহাসড়ক পরিবহন উন্নয়ন মন্ত্রক। ঠিক আছে, দেখো তাহলে সঠিক উত্তরটি কিন্তু হলো আমাদের ডক্টর জিতেন্দ্র সিং। ঠিক আছে, দেখে নাও অপশন কি আছে। বলছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি 2টি পোর্টালের উন্মোচন করেছেন। পোর্টাল, তাই না, বা ওয়েবসাইট এক কথায় আমরা বলতে পারি। পোর্টাল দুটির নাম হলো কি অমৃত জ্ঞান কোষ আর কি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট। দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা কি অমৃত জ্ঞান কোষ এবং কি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট। কি পোর্টাল দুটি মিশন কর্মযোগী। ঠিক আছে, যেটা আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিশন কর্মযোগীর অভ্যন্তরে কিন্তু এই দুটি পোর্টালে কিন্তু উন্মোচন করেছেন কি ডক্টর জিতেন্দ্র সিং। আর কি অভ্যন্তরে কাজ করবে, সিভিল সার্ভেন্টের ট্রেনিং সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে। সিভিল সার্ভেন্টের, তাই তো
সিভিল যে জনতার সেবক যারা রয়েছে তাদের আসলে ট্রেনিং সংক্রান্ত যাবতীয় প্রোগ্রাম কিন্তু তাতে কিন্তু হেল্প করবে এই দুটি পোর্টাল। ঠিক আছে, আপনাদের কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে সিভিল সার্ভেন্ট ট্রেনিংদেরকে সাহায্য করার জন্য যে দুটি পোর্টাল রয়েছে সেই পোর্টাল দুটির নাম, বা নিম্নোক্ত কোন পোর্টালটি একটা সিভিল সার্ভেন্টদের ট্রেনিং এ সাহায্য করে থাকে সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। দেখুন, ভারতের নাগরিকতা সংশোধনী আইন খুব ভালো, যেটা কিন্তু সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংশোধনী আইন অনুযায়ী কোন রাজ্যের বাসিন্দা প্রথম নাগরিকত্ব পেল? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এই যে সিএএ, ঠিক আছে, সেটা কিন্তু অত্যন্ত একটা বিতর্কিত বিষয়। ঠিক আছে, দেখে নেবো কি অপশন এ পশ্চিমবঙ্গ, বি মেঘালয়, অপশন সি সিকিম, আর ডি আসাম। সঠিক উত্তরটি কিন্তু হচ্ছে এখানে অপশন ডি, অর্থাৎ আসামের একজন ব্যক্তি কিন্তু প্রথম কিন্তু এই যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এতে কিন্তু একজন সেই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তিনি নাগরিকতা পেয়েছেন। সেই ব্যক্তির নাম আমরা দেখে নেব। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তাহলে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, জানিয়েছেন ভারতের নাগরিকতা সংশোধনী আইনের অধীনে আসামের দুলুন দাস, তাহলে ওই ব্যক্তির নাম কি পেলাম আমরা? দুলুন দাস নামক একজন ব্যক্তি নাগরিকতা অর্জন করেছে। অর্থাৎ এই সিএএ তে যেমন প্রসিডিওর বলা আছে ঠিক তেমন প্রসিডিওরেই কিন্তু তিনি নাগরিকত্ব অর্জন করেছেন। ঠিক আছে, আর তিনি আশা করেন, এখানে তিনি বলতে কি হেমন্ত বিশ্ব শর্মা, তিনি আশা করছেন যে মোট হয়তো আসামের আগে সিএএ মেনে যদি নাগরিকতা অর্জন করতে হয়, হয়তো মানে তার মতামত হয়তো সব মিলিয়ে হয়তো 100 জন আর কি এই নাগরিকতা অর্জন করতে পারে পুরো আসাম রাজ্যটা। বুঝলে? আর এই নাগরিকতা সংশোধনী আইন 2019-এ পাস হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই আজকে যে ক্লাসটা করালাম এই পর্যন্ত ছিল, প্রত্যেকটা ইনফরমেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি করলে তোমরা অবশ্যই জানাবে যে ক্লাসটি কেমন লাগলো, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা কিন্তু তোমাদের সেই উত্তর তোমাদের কমেন্টে রিপ্লাই কিন্তু অবশ্যই দিয়ে দেবো। আর কি, যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ।